এবারের নির্বাচনে নতুন বাস্তবতার মুখোমুখি পরিস্থিতি বিএনপিকে পরাজয়ের দিকে ঠেলে দিচ্ছে। হ্যাঁ দর্শক, বিশ্লেষণ করছি বিএনপির সাবেক নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার একটা বক্তব্য। খালেদা জিয়ার মৃত্যুর দায় শেখ হাসিনা কখনো এড়াতে পারবে না। কত বড় একটা অভিশাপ, সবারই মৃত্যু হবে। যে সম্মানটা বেগম খালেদা জিয়া পেলেন, যে সম্মানটা জিয়াউর রহমান পেলেন, যে সম্মানটা তার বাবা পাননি, শেখ হাসিনার পিতা মুজিবুর রহমান, শেখ হাসিনা কি নিজেও সেটা পাবেন? বেগম খালেদা জিয়া রুমিন ফারহানার এই যে মনোনয়ন না পাওয়া নিয়ে তিনি আসলে কি বলেছিলেন, কেন তিনি আশ্চর্য হয়েছিলেন, চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আজকে ব্যারিস্টার রুমিন ফারহানা। কিছু মানুষ ইতিহাসের অংশ হয়, কিছু মানুষ ইতিহাসের দিশা হয়। আমাদের প্রজন্মের জন্য খালেদা জিয়া ছিলেন দিশা, রাজনৈতিক আলোর দিশারি ছিলেন খালেদা জিয়া। খালেদা জিয়া আমাদের সকল তুচ্ছতা থেকে, হীনতা থেকে, নীচতা থেকে বিদায় নিচ্ছে, কিন্তু নীচতা, হীনতা, তুচ্ছতা ওনার পিছু ছাড়ি। আমি আজকে এইসব কথা বলতে চাইনি, কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে এইসব চোখে আঙুল দিয়ে দেখায় না দিলে বাঙ্গুদের চোখ খুলবেন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। প্রিয় দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক মণ্ডলী, আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলে যাব আজকের কাঙ্ক্ষিত ভিডিওতে। তার আগে বলবো, যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। সমাপ্তি ঘটেছে আরো একটি নক্ষত্রের। রাজনীতির মতো চলমান থাকবে, যেহেতু সামনে নির্বাচন। খুব বেশি দিন হয়তো গণমাধ্যমের টাইমলাইন জুড়ে বেগম খালেদা জিয়ার খবরগুলো আর আসবে না, কারণ আজকের দিনেও বেশ কিছু ঘটনা ঘটেছে। খালেদা জিয়ার মৃত্যুর আগে বিএনপির রাজপথ কাঁপানো বলেন, আওয়ামী লীগের শাসনামলে বিএনপিকে নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, টেলিভিশন টকশো, সংসদ ভবন, যতটুকু সম্ভব যিনি কথা বলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সবাই আমরা ধরে নিয়েছিলাম যে বিএনপি থেকে যদি 10 জন মানুষ মনোনয়ন পায়, রুমিন ফারহানা অন্যতম তিনি পাবেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে যখন ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়া হয়নি, তখনই প্রশ্ন উঠেছিল কেন এই আসনটাকে জোটের কাউকে দেওয়া হবে। তো দিন শেষে আমরা দেখলাম যে জুনাইদ আল হাবিব সাহেবকে এই আসনটি দেওয়া হলো। তবে বেগম খালেদা জিয়া রুমিন ফারহানার এই যে মনোনয়ন না পাওয়া নিয়ে তিনি আসলে কি বলেছিলেন, কেন তিনি আশ্চর্য হয়েছিলেন, চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আজকে ব্যারিস্টার রুমিন ফারহানা। আপনারা জানেন যে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। আর গতকালকে আমি ভিডিওটা দিয়েছিলাম যে খালেদা জিয়ার মৃত্যুর দিনই কেন আসলে বহিষ্কার আদেশটা করা হলো, এটা অনেকটা দৃষ্টিকটু বিষয় মনে হয়েছিল। তো রুমিন ফারহানাও ভাবছেন যে একই দিনে বেগম জিয়ার মৃত্যু এবং নিজের বহিষ্কারের ঘটনা, এটি একটা সংকেতপূর্ণ ঘটনা। তিনি বলেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কার আদেশ পাওয়া আমার রাজনৈতিক জীবনের এক অদ্ভুত এবং বেদনাদায়ক অধ্যায়। আমি গতকালকে বলছি যে এই ঘটনাটা যারা করছেন তাড়াহুড়ায় এটা ঠিক করেননি। তো বহিষ্কারের প্রতিক্রিয়ায় তিনি বলছেন যে রাজনীতিতে আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা খালেদা জিয়ার কাছ থেকে তিনি পেয়েছেন। যার আদর্শে রাজনীতি করেছেন, যার আশ্রয়ে এবং স্নেহে এত দূর এসেছেন, তার চলে যাওয়ার দিনে নিজের বহিষ্কারকে তিনি কাকতালীয় নয় বলে মনে করছেন। তিনি বলছেন যে তিনি আজ চলে গেলেন, তার এই চলে যাওয়া দেশ এবং দলের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন 23 নভেম্বর। এর আগে 20 নভেম্বর ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে বেগম খালেদা জিয়ার ফোনে কথা হয়েছিল। তো উনি বলেছিলেন, আমাকে মনোনয়ন দেওয়া হলো না কেন। আমি শুধু এইটুকুই বলবো, অর্থাৎ রুমিন ফারহানা যখন মনোনয়ন পায়নি, আমরা যেমন অবাক হয়েছি, আশ্চর্য হয়েছি, তেমনি বেগম খালেদা জিয়া তার জীবনের শেষ মুহূর্তটা হাসপাতালে কাটিয়েছেন, যার কারণে রাজনৈতিক ইস্যুগুলোতে হয়তো খুব বেশি মাথা ঘামাতে পারেননি, অথবা অসুস্থতার কারণে আসলে নির্বাচন নিয়ে কি হচ্ছে, বিএনপি কারে মনোনয়ন দিচ্ছে, কে পাচ্ছে, থাকে না যে সুস্থ স্বাভাবিকভাবে যতটুকু কি বলে যে ইনভলভ থাকা যায়। তো ওই মুহূর্তে তিনি নিজেই আসলে মৃত্যুর অপেক্ষায় ছিলেন, শারীরিকভাবে যথেষ্ট দুর্বল ছিলেন। কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানাকে যে মনোনয়ন দেওয়া হয়নি, তিনি প্রশ্ন করেছিলেন কেন। তো রুমিন ফারহানা বলছেন, আমার যে বিদ্রোহী প্রার্থী হওয়া, এটা তো এক ধরনের আপোষহীনতা, জোয়ারের বিরুদ্ধে একলা দাঁড়ানো, এটা আমি আমার নেত্রীর কাছ থেকে শিখেছি। আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়া আমি ওনার কাছ থেকে শিখেছি। অর্থাৎ ব্যারিস্টার রুমিন ফারহানার বহিষ্কার প্লাস ওনাকে মনোনয়ন না দেওয়া, এরপর একা একা স্বতন্ত্র প্রার্থী হওয়া, আর এর রেজাল্ট স্বাভাবিকভাবে একটা ক্ষোভ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে বিএনপির জন্য সামনে খুবই কঠিন একটা সময় আসছে। যিনি দলটির মুরব্বী ছিলেন, সর্বজন শ্রদ্ধেয় ছিলেন, আজকে ওনার জানাজা বাংলাদেশ না বিশ্বে এক বিরল ইতিহাস তৈরি করেছে। সো এই মুহূর্তে বিএনপিকে খুব শক্ত একটা পথ পাড়ি দিতে হবে।
অনেকে এখান থেকে স্বতন্ত্র প্রার্থী হবেন, অনেকের মধ্যে ক্ষোভ আছেন, অনেকে বেগম জিয়ার ঘনিষ্ঠ ছিলেন, মনোনয়ন পাননি, তারা হয়তো আস্তে আস্তে কথা বলতে শুরু করবেন। এগুলোরও ক্রিয়া প্রতিক্রিয়া হয়তো বা তৈরি হবে। তো যাই হোক, আমি মনে করি ব্যারিস্টার রুমিন ফারহানার পাশ করা জরুরি, ওনার জন্য বেস্ট অফ লাক। এবারের নির্বাচনে নতুন বাস্তবতার মুখোমুখি বিএনপি। পরিস্থিতি বিএনপিকে পরাজয়ের দিকে ঠেলে দিচ্ছে। হ্যাঁ দর্শক, বিশ্লেষণ করছি বিএনপি সাবেক নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার একটা বক্তব্য। রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নমিনেশন পেপার জমা দিয়ে তিনি বলছেন যে আল্লাহর পরিকল্পনায় বিএনপির বিপক্ষে নির্বাচন করতে হচ্ছে। রুমিন ফারহানা চমৎকার কথা, আল্লাহর পরিকল্পনার কথা বলছেন। রিয়েলিটি হচ্ছে এই আল্লাহর পরিকল্পনা মানে পরিস্থিতি, বাস্তবতা, ল অফ নেচার। এই আল্লাহর পরিকল্পনায় বিএনপি এইভাবে পরাজয়ের দিকে যাচ্ছে। আল্লাহর পরিকল্পনা হচ্ছে বিএনপি পরাজিত হবে। আল্লাহর পরিকল্পনা হচ্ছে রুমিন ফারহানাদের মতো বিএনপি আইকনিক ফিগার এরা ধানের শীষের বিরুদ্ধে নির্বাচন করবে এবং এইভাবেই বিএনপি মারা খাবে। মজা না? আল্লাহর পরিকল্পনা হচ্ছে বিএনপির সবচেয়ে বড় মিত্র কর্নেল ওলি, সবচেয়ে হেভিওয়েট লোক, সে জামাতের সাথে আসবে। আল্লাহর পরিকল্পনা হচ্ছে এনসিপি ঘুরে ফিরে জামাতের কাছে আসবে। এভাবে বিএনপি পরাজিত হবে। আল্লাহর পরিকল্পনা হচ্ছে বিএনপি আকাশচুম্বী জনপ্রিয়তা থেকে ধপাস করে মাটিতে পড়ে যাবে, যেটা আপনারা দেখছেন। আজ থেকে 1 বছর আগেও বিএনপির জনপ্রিয়তার কথা কল্পনা করেন। এরকম পারসেপশন ছিল যে 80-90% ভোট পেয়ে বিএনপি ক্ষমতা আসতে পারবে, কিন্তু এখন 10% ভোটও নাই। বিএনপির ফিক্সড ভোটার 10% নেই। 2-1 ব্যক্তির কিছু বেশি ভোট থাকতে পারে। করুণ পরিণতিতে করেছে বিএনপি। এবং দেখেন আল্লাহর পরিকল্পনাটা কোথায়। খালেদা জিয়া জীবিত না মৃত, এটা আল্লাহ ভালো জানেন এবং ওখানে যারা ডাক্তার বা দায়িত্বে আছেন তারা ভালো জানেন। কিন্তু এদেশের সমস্ত মানুষ বিশ্বাস করে যে খালেদা জিয়া ইজ নমর, খালেদা জিয়া জীবিত নেই। বিএনপির লোকজন সবাই বিশ্বাস করে খালেদা জিয়া মারা গেছেন। তারেক রহমান আসলেন, জুবাইদুর রহমান আসলেন, কেউ একটা ছবি তুলতে পারলেন না। সে 28 নভেম্বর খালেদা জিয়া মারা গেছেন, কিন্তু ঘোষণা করে নাই। তারেক রহমান এসেছেন, সবকিছু বুঝাচ্ছেন। নির্বাচনী প্রচারণা যখন জমবে, যখন পাবলিক সিম্পিথি পাওয়ার দরকার হবে, ওই রকম একটা সময় দেখে ঘোষণা করে দিবে। তাহলে বুঝেন, ওই যে এয়ার অ্যাম্বুলেন্স আসে নাই, আসার কথা, ডাক্তার জাহিদ কান্না করে দিছে, ওই সময় খালেদা জিয়া মারা গেছে। এটা হচ্ছে মানুষের বিশ্বাস। হয়তোবা বাস্তবে খালেদা জিয়া এখনো জীবিত থাকলেও থাকতে পারে, আল্লাহর মিরাক্কেল আছে। যুক্তরাষ্ট্রের এক ডাক্তারের সাথে আমি কথা বলেছি, তিনি যেটা বলেছেন, বাংলাদেশি ডাক্তার, ওখানের অত্যন্ত বড় একটা পদে আছেন, প্রফেসর মানুষ, সিনিয়র ডাক্তার। তিনি বলছেন মেডিকেল সায়েন্সের কোনো হিসাব নিকেশে খালেদা জিয়া জীবিত নাই। আমি বললাম যে তাহলে আপনি বলেন যে তিনি জীবিত না মৃত। বলছে এটা আল্লাহর মিরাক্কেল বলতে কিছু একটা আছে, প্র্যাকটিসিং মুসলিম, কিন্তু মেডিকেল সায়েন্সের কোনো থিওরিতে খালেদা জিয়া জীবিত থাকার কথা না। কিন্তু আল্লাহর মিরাক্কেল থাকতে পারে। এখন যদি থেকে থাকে, তারপর মানুষ মনে করছে যে এখানে বিএনপি ধান্দাবাজি করছে, খালেদা জিয়া আসলে নাই, তাহলে আপনি চিন্তা করেন যে এই পরিস্থিতিতে বিএনপি কোন পরিস্থিতিতে পড়েছে। যে আল্লাহর পরিকল্পনা হচ্ছে এটা, যে খালেদা জিয়া জীবিত থাকুক আর মৃত থাকুক, জনগণ মনে করবে যে খালেদা জিয়ার লাশ নিয়ে, মৃত খালেদা জিয়াকে নিয়ে বিএনপি রাজনীতি করছে, এই বিএনপিকে ভোট দেওয়া যাবে, এরা অমানুষ, এরা ক্ষমতার জন্য সর্বনিম্ন স্তরে পৌঁছাতে পারে। এটা একটা আল্লাহর পরিকল্পনা, যে আল্লাহর পরিকল্পনায় বিএনপি এভাবে পরাজয়ের দিকে যাচ্ছে। আল্লাহর পরিকল্পনায় বিএনপি 2 গ্রুপে কামড়াকামড়ি করছে। আল্লাহর পরিকল্পনায় তারেক রহমান দেশে আসে, উল্টো অ্যাকশন হয়েছে, কোনো লাভ হয়নি, তেমন কোনো ফলাফল নেই। অতএব রুমিন ফারহানার বক্তব্যটা তাৎপর্যপূর্ণ। আল্লাহর পরিকল্পনায় বিএনপির বিপক্ষে নির্বাচন করতে হচ্ছে, আল্লাহর পরিকল্পনায় বিএনপি পরাজয়ের দিকে যাচ্ছে। আল্লাহর পরিকল্পনা ছাড়া জামাতের যে উত্থান আমরা দেখতে পাচ্ছি, এটা হওয়ার কথা নয়। যেভাবে নাটকীয়ভাবে এনসিপি জামাত জোটে আসলো, এবি পার্টি জামাত জোটে আসলো, আপনি চিন্তা করেন এবি পার্টি জামাত সম্পর্ক 2022 সালে কেমন ছিল, 21 সালে কেমন ছিল। জামাতের লোকজন এবি পার্টিকে মুরতাদ পর্যন্ত বানিয়ে দিয়েছে, কেউ কেউ তাকফির করেছে, এরা মুসলমান না। আমি কত সমালোচনা করেছি, যদিও আমি এই শরীয়তে একদম তাকফির করে দেয়া, খারিজ করে দেয়া, এগুলোর ঘোর বিরোধী ছিলাম। আমি যেটা পলিটিক্যাল সমালোচনা করেছিলাম, আমার যুক্তি ছিল এবি পার্টির বিরুদ্ধে এরকম। ধর্মীয় দৃষ্টিতে একটাই সমালোচনা ছিল, এই যুক্তি আমি দিতাম যে একজন মানুষ জামাত ইসলামী থেকে বের হয়ে যেতেই পারে, কোনো সমস্যা নেই, এতে তার ইমান চলে গেছে, এটা বলার কোনো সুযোগ নেই, বরং এতে তার ইমান বাড়তেও পারে। কিন্তু জামাত থেকে যদি অন্য একটা ইসলামী দলে যায়, তাহলে তার ইমান বাড়তেও পারে। যেমন জামাত ছেড়ে একজন চরমনাইতে গেল, ওয়েলকাম। খেলাফত মজলিসে গেল, ওয়েলকাম। সে ওখানে যে আরো ভালো মানের আধ্যাত্মিকতার চর্চা করতে পারে, জান্নাতে যাওয়াটা আরো সহজ হতে পারে। জামাত ইসলামী ছাড়লে যে কেউ
বাতিল হয়ে গেলে বিষয়টা এরকম নয়। জামাত ইসলামের ছেড়ে কেউ রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়তে পারে অথবা অন্য রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে পারে, কিন্তু একটা সেকুলার দল প্রতিষ্ঠা করা অথবা নন ধর্মীয় নন রিলিজিয়াস দল প্রতিষ্ঠা করা এটা আপত্তিকর এই সেন্সে, যেমন সংবিধানে বিসমিল্লাহ বলার মতো। সংবিধানে বিসমিল্লাহ রাখার কোনো জরুরত নেই, কোরআন হাদিস কোথাও নাই যে সংবিধানে বিসমিল্লাহ রাখতে হবে, কিন্তু বিসমিল্লাহ ঢুকিয়ে বাদ দেওয়াটা এটা একটা বড় ধরনের অপরাধ। বিসমিল্লাহ না বলা একটা, আর বাদ দেওয়াটা একটা অন্যায়। বাদ দেওয়া হারাম, ইমান চলে যাওয়ার মতো, কিন্তু ঢুকানো এটা কিন্তু জরুরি। না থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি একবার ঢুকিয়েছেন, এখন বাদ দিতে পারবেন না। এই যুক্তিতে এবি পার্টি সমালোচনা করতাম। যাই হোক, সে আলোচনায় যাচ্ছি না। এই এবি পার্টি শেষ পর্যন্ত জামাতের সাথে জোটে আসছে। আপনি চিন্তা করছেন কত ঘটনা, মুজিবুর রহমান মঞ্জু, সেই মুজিবুর রহমান মঞ্জু এখন জামাতের প্রার্থী। কেমন লাগে বিষয়টা? কত ঘটনা হয়ে গেল, অথচ মুজিবুর রহমান মঞ্জু এখন জামাতের প্রার্থী। এটা আল্লাহর পরিকল্পনা ছাড়া দুনিয়ার রাজনীতির কোনো হিসাব নিকাশে সম্ভব নয়। জামাতের লোকজন পারলে এর পিটাই, এবং সেই ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামাতে যোগ দিয়ে জীবন থেকে বিদায় নিয়েছেন, আল্লাহর কাছে গেছেন। সুলাইমান চৌধুরী এখন জামাতের লোক, আর মুজিবুর রহমান মঞ্জুর এখন জামাতের প্রার্থী। মজা না? এটা আল্লাহর পরিকল্পনা। এরপরে দেখেন, এই যে এনসিপি, চরমনের কথা বলি, এনসিপি বাদ দিলাম, চরমনাই শয়তানের সাথে ঐক্য করবো কিন্তু জামাতের সাথে না। কত কথা, মৌদুদিবাদী। জামাত ক্ষমতা আসলে সর্বপ্রথম কওমি মাদ্রাসা ধ্বংস করবে, এদেরকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না, মনে আছে কত কথা। সেই চরমনের সাথে কাদিয়ানি মৌদুদি ভাই ভাই কত কিছু। এরা মুসলমানই না, এদের পিছনে নামাজ পড়া যাবে না, জামাতের রোকনদের পিছনে তাদের ইমামতিতে নামাজ পড়া যাবে না। কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে? চরমনের কাছে জামাতের চাইতে ভালো আর কেউ নেই। চরমনের কাছে তারা নিজেরা সবচাইতে ভালো দুনিয়ার, তারপরে হচ্ছে জামাত ভালো। জমিয়তের চাইতে অন্যান্য কওমিদের চাইতেও জামাত অনেক ভালো, তো চরমনাই। এই যে পরিস্থিতি হয়েছে, এনসিপি জোটে এসেছে, এবি পার্টি এসেছে, চরমনে এসেছে, মামুনুল হক এসেছে, হেফাজতের আমিরকে কওমি হেফাজতেই দাম দিচ্ছে না, জামাতের বিরুদ্ধে বক্তব্যকে বলছে ওটা হেফাজতের আমিরের ব্যক্তিগত, ওটা হেফাজতের বক্তব্য নয়। এটা আল্লাহর পরিকল্পনা ছাড়া সম্ভব নয়। রুমিন ফারহানার এই কথা ধরেই বলি যে আল্লাহর পরিকল্পনাই বিএনপি পরাজয়ের দিকে যাচ্ছে। কিছু মানুষ ইতিহাসের অংশ হয়, কিছু মানুষ ইতিহাসের দিশা হয়। আমাদের প্রজন্মের জন্য খালেদা জিয়া ছিলেন দিশা, রাজনৈতিক আলোর দিশারি ছিলেন খালেদা জিয়া। তার কণ্ঠেই উচ্চারিত হতো বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সবচেয়ে সরল অথচ সবচেয়ে শক্তিশালী বয়ান। 1991 সালের ঐতিহাসিক বিজয়ের আগে তার সর্বশেষ নির্বাচনী সভায় দেয়া আর একটা বক্তৃতা পরদিন দেশের প্রায় সব পত্রিকার শিরোনাম হয়েছিল, ওদের হাতে গোলামীর জিনজির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা কখনো দেশের সম্মিলিত ভয় এবং স্বপ্নকে এত গভীরভাবে এত সহজে ভাষা দিতে পারেননি। আমাদের জাতির সবচেয়ে প্রাথমিক এবং সবচেয়ে প্রকট রাজনৈতিক শঙ্কা, ভারত আমাদের একদিন হয়তো মিথিকাল অখণ্ড ভারতের অংশ বানিয়ে ফেলবে। হয়তো তা হবে আক্ষরিক অর্থে অথবা রেটরিক্সে। শেখ হাসিনার শাসন আমলে আমরা এই আশঙ্কারই এক ড্রেস রিহার্সেল প্রত্যক্ষ করেছি। বিএনপির প্রধান রাজনৈতিক শক্তিই ছিল খালেদা জিয়ার পরিচ্ছন্ন রাজনৈতিক দৃষ্টি। এই প্রশ্নে তিনি ছিলেন পাহাড়ের মতো অটল, সময়ের ঝড়েও অবিচল। ইতিহাসে কিছু নেতা তাদের দলের চেয়েও বড় হয়ে যান, খালেদা জিয়া ছিলেন তেমনই একজন। তার দল কখনোই তার নেতৃত্বের যোগ্য ছিল না। ক্ষমতালোভী সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আর অলিগার্কদের হাতে তার দল কলুষিত হয়েছে। তার সততা আর বলিষ্ঠতাকে ব্যবহার করেছে কেবল নিজেদের স্বার্থ রক্ষায় আর ক্ষমতার আস্বাদ পেতে। উনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সাথে সাথেই তার দল আত্মসমর্পণ করেছে ভারতের অখণ্ড ভারতবাদী প্রভাব এবং স্বার্থের কাছে। একসময় যার নাম শুনেই ভারত অস্বস্তিতে ভুগত, আজ তার পুত্রকেই দেশে ফিরতে দেখে তারাই আনন্দিত হয়, তার উপরেই ভরসা রাখে। তবু খালেদা জিয়া থাকবেন আমাদের রাজনৈতিক আকাশের ধ্রুব তারা হয়ে। আমরা আবারও তাকাবো তার দিকেই রাজনৈতিক পথ নির্দেশ পেতে। রাজনৈতিক দিক চেতনা হারালে আমরা আবারও স্মরণ করব এই মহাপ্রাণ, এই মহিয়সী নেতৃত্বের অটলতাকে। এই বিদায় অশ্রু দিয়ে নয়, এই বিদায় জানাতে হয় বুক ভরা গর্ব নিয়ে। আমরা আমাদের তারুণ্যের কমান্ডারকে বিদায় জানাই শ্রদ্ধায় আর গর্বে। অসীমের পথে আপনার অনন্ত যাত্রা শুভ হোক কমান্ডার।
খালেদা জিয়া আমাদের সকল তুচ্ছতা থেকে, হীনতা থেকে, নীচতা থেকে বিদায় নিছেন, কিন্তু নীচতা, হীনতা, তুচ্ছতা ওনার পিছু ছাড়েনি। আমি আজকে এইসব কথা বলতে চাইনি, কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে এইসব চোখে আঙুল দিয়ে দেখায় না দিলে বাঙ্গুদের চোখ খুলবে না। খালেদা জিয়া আমার জন্য কি ছিলেন সেটা আমাদের জেনে নেওয়া দরকার। তাকে হারায় আমরা আসলে কি হারালাম সেটাও জেনে নেওয়া দরকার। যে কোনো জাতির জীবনে কিছু ইউনিফাইং ক্যারেক্টার লাগে, যিনি পুরো জাতিকে একটা সুতায় বেঁধে ফেলতে পারেন। খালেদা জিয়া ছিলেন তেমনই একজন ইউনিফাইং ক্যারেক্টার, মৃত্যুর আগেও তাই ছিলেন। ইউনিফাইং ক্যারেক্টার আসলে কি আর কেনই বা তাদের দরকার পড়ে? জাতি আসলে কোনো প্রাকৃতিক সত্তা না, এটা একটা কল্পিত নৈতিক কমিউনিটি। একটা জাতি বায়োলজিক্যালি বা ন্যাচারালি অস্তিত্বশীল না। জাতি হলো একটা ইমাজিন মরাল কমিউনিটি, কল্পিত একটা নৈতিক কমিউনিটি, যেখানে মানুষ বিশ্বাস করে আমরা একসাথে আছি, এক ভবিষ্যতের দিকে যাচ্ছি। এই বিশ্বাস নিজে নিজে টিকে থাকে না, এটার জন্য দরকার হয় একটা কেন্দ্রীয় নৈতিক রেফারেন্স পয়েন্ট, মরাল রেফারেন্স পয়েন্ট, সেন্ট্রাল, যেটা মানুষকে বলে দেয় যে কে আমরা, কেন আমরা একসাথে, কোন মূল্যে আমরা একসাথে থাকবো। এই রেফারেন্স পয়েন্টই হলো ইউনিফাইং ক্যারেক্টার। মানুষ খুব সাধারণভাবে রাজনীতি বোঝে, জাতি বোঝে, অ্যাবস্ট্রাক্ট রিজন দিয়ে না, এমবডিড মিনিং দিয়ে রাজনৈতিক আনুগত্য গড়ে তোলে। সংবিধান, আইন, প্রতিষ্ঠান এগুলো বিমূর্ত, এগুলো অ্যাবস্ট্রাক্ট রিজন। কিন্তু মানুষ আসলে প্রশ্ন করে এই রাষ্ট্রের মুখ কে? এই জায়গায় ব্যক্তির আবির্ভাব অনিবার্য, এটারই বলে এমবডিড মিনিং। থমাস হবস খুব নির্মমভাবে বলছিলেন যে মানুষ কেওসের চাইতে অথরিটি পছন্দ করে, আর অথরিটি সবচেয়ে কার্যকর হয় যখন তা একটা দৃশ্যমান ব্যক্তির মধ্যে কেন্দ্রীভূত হয়। এই অথরিটিটা খালেদা জিয়ার মধ্যে কেন্দ্রীভূত হয়েছিল। তাই ইউনিফাইং ক্যারেক্টার হিসেবে ব্যক্তি আসলে মানুষের অস্তিত্বগত ভয় মোকাবেলার রাজনৈতিক উত্তর। কিং মানে বা রাজা এখন ইউরোপে আছে, এটাও রাষ্ট্রের প্রতীকী শরীর, এটিও ইউনিফাইং ক্যারেক্টার, সিম্বলিক বডি অফ দ্য স্টেট। দার্শনিকরা দেখাইছেন যে এই কিং এর আসলে দুইটা বডি, একটা ন্যাচারাল বডি মানুষ হিসাবে রাজা, আর একটা পলিটিক্যাল বডি রাষ্ট্রের প্রতীক। এই দ্বিতীয় শরীরটাই হচ্ছে আসল। মানুষ রাজাকে দেখে আইন হিসাবে, ইতিহাস হিসাবে, ভবিষ্যতের প্রতিশ্রুতি হিসাবে। তাই কিং ফিগার কেবল শাসক না, তিনি রাষ্ট্রের জীবন্ত রূপক, লিভিং মেটাফোর। এটাই তাকে ইউনিফাইং ক্যারেক্টার করে তোলে। আধুনিক রাষ্ট্রেও কিং ফাংশন কিন্তু টিকে থাকে এই ধরনের কিছু ক্যারেক্টারের মধ্যে দিয়ে, যেটা খালেদা জিয়ার মধ্যে ছিল। আধুনিক গণতন্ত্র তো মানুষকে বলে যে সবাই সমান, আইনি সর্বোচ্চ, কিন্তু বাস্তবে মানুষ অনুভব করে সিদ্ধান্ত জটিল, রাষ্ট্রকে বোঝা যায় না, ধরা যায় না। রাষ্ট্রের দায় বিভিন্ন জনের মধ্যে ছড়ায় থাকে, এমন ভাবে চিনতে পারে না কোনটা রাষ্ট্র, কে আসলে রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে, এটার মরাল সেন্টার, নৈতিক কেন্দ্র কোনটা, এটা অস্পষ্ট। এই শূন্যতা পূরণ করে একজন ব্যক্তি, ইউনিফাইং ক্যারেক্টার। তাই অনেক দেশে যেমন সুপ্রিম লিডার বলা হয়, অনেক দেশে তো জাতির পিতা বলা হয়। আসলে এই সমস্ত ধারণা, সুপ্রিম লিডার, জাতির পিতা, কিং বা এমনকি প্রেসিডেন্টও, এরা আসলে একই কাজ করে, যে একটা মরাল শর্টকাট তৈরি করে, রাষ্ট্রের মরাল সেন্টার হয়ে ওঠে। আপনি দেখেন খালেদা জিয়া খুব বেশি কথা বলতেন না, কিন্তু এই বিপ্লবের পরেও বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ভালো হয়, খুব সামান্য কথা, দুইটা সেন্টেন্স, কেউ কোনো প্রশ্ন করে নাই। এটাই ইউনিফাইং ক্যারেক্টারের মরাল অথরিটি। আমাদের ইনস্টিটিউট দুর্বল, সামাজিক ভাঙন তীব্র, ইতিহাসের ক্ষত জীবিত এখনো। তাই বিমূর্ত আইন, নিয়ম, সংবিধান মানুষকে ধরে রাখতে পারবে না, পারে না। মানুষ চায় একজন থাকুক যাকে দেখা বলা যায় এটাই আমরা। হাদি বলছিল না খালেদা জিয়াই বাংলাদেশ, খালেদা জিয়া হাসলে বাংলাদেশ আসে, খালেদা জিয়া কাঁদলে বাংলাদেশ কাঁদে। এটাই হইতেছে ইউনিফাইং ক্যারেক্টার। বেগম খালেদা জিয়া হচ্ছেন একটা প্যারালাল বাংলাদেশ। মানে বাংলাদেশ ভালো আছে কিনা এটা আপনি বেগম খালেদা জিয়ার দিকে তাকালে দেখবেন। বেগম খালেদা জিয়া যদি হাসে আপনি বুঝবেন বাংলাদেশ হাসে, তার চোখে পানি দেখলে দেখবেন যে বাংলাদেশ কাঁদে। বিপ্লবের পরে যুদ্ধ পরবর্তী সমাজে এই ধরনের ইউনিফাইং ফিগার প্রায় অনিবার্য। এটা কোনো আদর্শবাদ না, এটা মানব মনস্তত্ত্বের বাস্তবতা। এখানে আপনি মুজিব আর খালেদা জিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ তফাৎটা ধরতে পারবেন। কি সেটা? মুজিব 1971 আমাদের ইউনিফাইং ক্যারেক্টার ছিলেন। আমরা যদি এটাকে অস্বীকার করি তাহলে আমরা ইতিহাসকে অস্বীকার করব, কিন্তু উনি থাকতে পারেন নাই ইউনিফাইং ক্যারেক্টার হিসেবে। কারণ ইউনিফাইং ক্যারেক্টার তখনই চিরস্থায়ী হয় না যখন নিজেকে, ওই ক্যারেক্টার নিজেকে রাষ্ট্রের সমর্থক ভেবে বসে। ফিলোসফিক্যালিও যে কিং ফাংশন, যেটা এইটা তো সত্যিকারের ইউনিফাইং একটা ক্যারেক্টার। এই কিং নিজেকে প্রতীক হিসেবে ব্যবহার করতে দেন, কিন্তু সিদ্ধান্তকে প্রতিষ্ঠানের দিকে ঠেলে দেন। নিজের সিদ্ধান্ত নেন না, নিজের ক্ষমতাকে ট্রানজিশনাল মনে করেন, তিনি অন্তর্বর্তীকালীন রাজা হিসেবে কাজ করেন, কিন্তু রাজতন্ত্র তৈরি করেন না। তিনি জানেন এই কিং ফাংশন, আমি কিন্তু কিং এর কথা বলতেছি না, মনে রাখেন কিং ফাংশন রাজা হিসেবে কাজ করে, কিন্তু রাজতন্ত্র তৈরি করে না। তিনি জানেন আমার কাজ ঐক্য তৈরি করা, আমাকে অমর করা না, নিজেকে অমর করা না। মানুষ বিমূর্ত রাষ্ট্রের জন্য মরতে পারে না, মানুষ মরতে পারে একটা মানুষের মুখের সেই রাষ্ট্রটাকে দেখে। এই জন্য ইউনিফাইং ক্যারেক্টার হিসেবে ব্যক্তি প্রয়োজন। কিং ফাংশন বহু সমাজে বাস্তবেও কার্যকর। যেদিন রাজা সেই কিং ফাংশন, যেদিন ওই ইউনিফাইং ক্যারেক্টার নিজেকে ঐক্যের উৎস না বরং ঐক্যের মালিক ভাবে, সেদিন থেকে জাতির ক্ষয় শুরু হয়, ইউনিফাইং ক্যারেক্টারের ক্ষয় শুরু হয়। মুজিব এইভাবে ক্ষয়ে গেছে। খালেদা জিয়া এইখানে অনন্য হয়ে উঠতে পারতেন, একজন ইউনিফাইং ক্যারেক্টার হয়ে উঠতে পারতেন, কিন্তু মুজিবের অনুসারীরা যেভাবে মুজিবকে ধ্বংস করছে,
ঠিক একইভাবে খালেদা জিয়ার অনুসারীরা খালেদা জিয়ার ইমেজকে ধ্বংস করতেছে, কিভাবে দেখাই দিতেছে একটা একটা করে। 2024 5 আগস্টের পর বিএনপি সবসময় একটা খাইশ ছিল খালেদা জিয়ার এই তুঙ্গস্পর্শী জনপ্রিয়তাকে ভোটের বাক্সের ভোটে রূপান্তরিত করবে। এখন কেউ প্রশ্ন তুলতেই পারে যে খালেদা জিয়া তো বিএনপির চেয়ারপারসন, তিনি রাজনৈতিক নেত্রী, উনাকে উনার দল নির্বাচনে যে তার কাছে ব্যবহার করবে না। জি না, দুইটা জিনিস একসাথে হয় না, ইউনিফাইং ক্যারেক্টার এবং দলের নেতা। একই সাথে একজনকে আপনি ইউনিফাইং ক্যারেক্টার আর দলের নেত্রীর রোল দিতে পারবেন না, এটা কাজ করবে না, ফাংশন করবে না, যে কোনো একটা ফেল করবে। ইউনিফাইং ক্যারেক্টারকে দলের ঊর্ধ্বে উঠতে হয়, সব দলের ঊর্ধ্বে। উনি উঠে গেছিলেন, জনগণই তাকে ওই জায়গায় নিয়ে গেছিলেন, কিন্তু দলও তাকে ওই জায়গায় রাখতে দেবে না। এই কাজটাই করতে হয় দলের লোকদেরকে, তাকে জনগণের কাছে অসমর্পণ করতে হয়। কিন্তু খালেদা জিয়াকে তার নিজের দলের লোকেরা এবং তার দলের বাইরে এই সরকারের লোকেরা এমন ভাবে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করছে, তা শুধু নিন্দাযোগ্যই না, খালেদা জিয়ার ঐতিহাসিক অবস্থানকে ক্রমাগত তারা ছোট করছে। আসলে একে একে দেখতেছি। প্রথম করলো সেই ওয়াকরুজ্জামান প্রভুপাদ, সে খালেদা জিয়ার বাসায় গিয়ে দেখা করলো, খাবার টাবার রেন্ডে নিয়ে গেছিল। কি দেখাইতে গেছে? হাসিনার আমলে ওনার কোনো দেখতে যাওয়ার খায়েশ হইল না, উনি কোনো রোল প্লে করলেন না। যেই হাসিনা পলাইছে, আপা পলাইছে, তখন উনি দেখতে গেছে। তো দেখাইতে গেছে যে আমরা আর্মি বিএনপির সাথে অ্যালাইন্ড, একসাথে বরাবর। আগামীতে বিএনপি তো আসিচ্ছে ক্ষমতায়, আমরা সিস্টেম করে ফেলেছি, আর্মি জেনারেল সিল করো, গুম করে চোখ বিন্দাস করো, কোনো সমস্যা হবে না। তারপর সশস্ত্র বাহিনী দিবসে আনা হইলো খালেদা জিয়াকে, ওনারা বিদায় দেওয়ার সময় ভিড় করে বারবার মুখ ঝুঁকে কথা বলছে, দেখেন। তারপর স্যালুট দিয়ে আবার বোঝানো যে আমরা আসি একসাথে মিলে জুলে বিএনপির সাথে। ওনাকে আনার টাইমে, সশস্ত্র বাহিনী দিবসে আনার টাইমে ভয়ঙ্কর ভিড়ের মধ্যে আনা হয়েছে, দেখছেন। ইনফেকশন তো হয়েছে প্রোগ্রামে যাওয়ার পরেই, তারপরে উনি অসুস্থ হইলেন। ওয়াকার আর বিএনপির অ্যালাইনমেন্ট দেখানোর কাফফারা দিতে হইলো জাতিকেই হবে। আমি তখনই লিখছি যে যেভাবে ভিড়ের মধ্যে দিয়ে ওনাকে গাড়িতে তোলা হয়েছে তা মোটেই ঠিক হয়নি। ম্যাডাম যে গুরুতর অসুস্থ সেটাকেও বিবেচনায় রাখেনি, তার আশেপাশে ভিড় জমতে না দেওয়া এবং কথা বলার সময় অন্তত 1 মিটার দূরত্ব বজায় রাখা উচিত ছিল। এমনকি উনাকে যারা আনা নেয়া করছে বা কথা বলছে তাদের সবার তো নিজের মাস্ক পরা উচিত ছিল, ম্যাডামকেও মাস্ক পরে রাখা উচিত ছিল। দেখা গেছে ম্যাডামের মাস্ক এখানে নিচে নামায় রাখছেন। ম্যাডাম মেডিকেল টিমের উচিতই হয়নি কোনোভাবে এই অনুষ্ঠানে যাওয়ার অনুমতি দেওয়া, আর দিলেও সংক্রমণ প্রতিরোধের ন্যূনতম, ইনফেকশন প্রতিরোধের ন্যূনতম ব্যবস্থা নেওয়া হয়নি। আবার দেখেন তারেক রহমানের প্রত্যাবর্তনে ওয়াকারের নজিরবিহীন সেনা নিরাপত্তা দিয়ে ওই একই জিনিস প্রমাণ করতে চাইলো আমরা একসাথে অ্যালাইন্ড। মিলে এবার ওয়াকারের সিগন্যাল গুলো মিলিয়ে বারবার করে একই সিগন্যাল দিতেছে। তারপরে দেখেন বিএনপি নিজে কিভাবে খালেদা জিয়ার ইমেজ নষ্ট করছে। খালেদা জিয়াকে 3টে আসনে প্রার্থী করছে। উনি গুরুতর অসুস্থ, অচেতন অবস্থা হাসপাতালে, উনার হাতের টিপসই নিয়ে মনোনয়ন জমা দেওয়া হয়েছে। একজন মানুষকে তো সজ্ঞানে সচেতন সম্মতি দিতে হয়। এখন অচেতন বা ঘরের মধ্যে থাকা কোনো মানুষের হাতের টিপসই কি আমরা সচেতন সজ্ঞান সম্মতি বলতে পারি না। তো এই লেভেলে নামার তো দরকার ছিল না। সারা জীবন তো যন্ত্রণা দিচ্ছেন উনারে, উনার কথা শুনেন নাই। আওয়ামী বিরোধী আন্দোলনে উনার দেয়া কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্যরা বাধা দিচ্ছেন আপনারাই। এখন উনার অসুস্থ অবস্থায় জাতি যেখানে উনারে মাথায় তুলে রাখতেছে, উনারে আপনাদের মাটিতে নামায় আনতেই হবে যেন ভোটে জিততে পারেন। সি ননি সি মেনে করছি না। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের সাথে টেলিফোনে বেগম খালেদা জিয়া ফোনে তিনি গোলাম আকবরকে বলতেছেন যেন আমির খসরুকে বলে দেন খসরু যেন চট্টগ্রামে আওয়ামী বিরোধী আন্দোলন সংগ্রামে বাধা না দেয়। আন্দোলন করছিল বর্তমানে চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, খসরু এই সমস্ত কাজে বাধা দিচ্ছিল ডাক্তার শাহাদাতকে। 11 বছর আগে টেলিফোন আলাপ, ফোন আলাপে খালেদা জিয়া আমির খসরুকে বহিষ্কারের হুমকিও দিয়েছিলেন। শুনেন। হ্যাঁ বললেন কোথায় আপনি? আচ্ছা শোনেন, আমি শাহাদাতকে বলেছি একটা কাজ দায়িত্ব দিয়েছি, খসরু যেন কোনোভাবে কোনো কাজে বাধা না দেয়। খসরুকে মেসেজ দেন। আমি ম্যাডাম ভাইয়ের সাথে কথা হয়েছে, আর দরকার নেই আমি কোনো কথা, আপনি বেশি কথা বলতে জানেন না, এত কথা কোনো দরকার নেই। আমি আপনাকে যা বলছি সেটা বলেন, আপনি কোনো কথা বলবেন না, বুঝছেন কিনা? ওকে ঠিক আছে ম্যাডাম, এটা তো অবশ্যই বলে দেন যে কোনো কাজে বাধা দেবে না। কোনো কাজে যদি বাধা দেয় তাহলে ইমিডিয়েটলি আমি তাকে রিমুভ করবো সেখান থেকে, বুঝছেন কিনা? ঠিক আছে ম্যাডাম, আমি করতেছি, অলরেডি আমি অর্গানাইজ করতেছি। সে বাধা দিচ্ছে, আপনি যেটা বললাম সেটা বলেন, আপনাকে এত লম্বা কথা আমি শুনতে চাই না। শুনেছেন, এই আমির খসরুকে ছাড়া বিএনপি চলেই না। ফাইনালি আকামটা করছে প্রফেসর ইউনূস। কি সেটা? মির্জা ফখরুলরা ক্যাবিনেট মিটিং এ ডাকছে খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়া কিভাবে হবে সেই সিদ্ধান্ত নিতে। প্রফেসর ইউনূসের সরকার যে একটা গর্ধব টাইপের সরকার, আর ভিতরে যে ধান্দাবাজ লোভীরা আছে সেটা যাই নাই। আমি ওনার মৃত্যু সংবাদ জানার সাথে সাথে লিখছিলাম এই যে এটা, আমি বলছিলাম যে জরুরি জাতীয় সভা আহ্বান করে প্রফেসর ইউনূস সকল রাজনৈতিক দলকে নিয়ে সর্বসম্মতভাবে বেগম জিয়ার শেষকৃত্য সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, যেন ওনাকে জাতি যথাযথ সম্মান এবং শ্রদ্ধায় বিদায় জানাতে পারে। তিনি যেন আমাদের স্মৃতিতে এবং স্মরণে সদা জাগরুক থাকেন। ওনার মহাজীবনার কর্ম থেকে আমরা যেন পরবর্তী প্রজন্ম যেন প্রেরণা পেতে পারি। ওনার সর্বদলীয় মিটিং করবেন, সেটা করলেন না। খালেদা জিয়া তো সবার, হয়তো বিএনপির নেত্রী না শুধু, উনি সর্বদলীয় করবেন না। তাইলে তো বিএনপি এর ভোটের পয়েন্ট তুলতে পারবে না, পয়েন্ট তুলতে পারবে না খালেদা জিয়ার মৃত্যু থেকে। তাই ভোটের পয়েন্ট তোলার জন্য ক্যাবিনেটে মির্জা ফখরুলকে বসাইতেই হবে।
কারো মাথায় এটা আসে নাই যে কাজটা বিধি বিরুদ্ধ, এটা করাই যায় না। সবার তো ধান্দা আছে, প্রফেসর ইউনূস ধান্দা হইতেছে তারেক রহমান প্রেসিডেন্ট বানাবে, কাউরে মন্ত্রী বানাবে, কাউকে উপদেষ্টা বানাবে, কতজনের কত স্বপ্ন, এই এত বেশি স্বপ্ন দেখতে দেখতে বুড়া বয়সে এই কাজ করে ফেলেছে। ইন্টারিমের গাছেরটা খাইছে এরা, এরপরে বিএনপির স্বপ্নের সরকারের তলাকটা কুড়াইতে হবে ওনাদেরকে। আমরা একটা জাতির ঐক্যের মুখ কল্পনা করছিলাম খালেদা জিয়ার মধ্যে। 2024-এর 5ই আগস্ট আমরা আমাদের সেই স্বপ্নকে বন্দিশালা ভেঙ্গা, সেই মুখকে, সেই দৃষ্টিকে, সেই কায়াকে, সেই শরীরকে মুক্ত করে আকাশের নিচে আনছিলাম। কিন্তু খোদা তাআলা যে আমানত আমাদেরকে দিছিলেন, আমানত আমরা রক্ষা করতে ব্যর্থ হয়েছি কিছু মানুষের লোভে, তার দলের ধান্দায়। যাকে আমরা সমস্ত বাংলাদেশের জন্য মাথা চাতা করতে চাইছিলাম, তারা তাকে কুক্ষিগত করছে নিজেদের নিজ স্বার্থে। যে মুখে ইনসাফ এবং হকের আলো দেখার কথা ছিল, সেখানে তারা আইকা দিছে দলের দাগ, চক্র থাপ্পা লাগাই দিছে, সত্যের উপরে মিথ্যার সিলমোহর লাগাই দিছে। তিনি আজকে দুনিয়ার সব সীমানার ঊর্ধ্বে, নির্ভরতার সেই দৃষ্টি মিলছে মহাকালের প্রান্তে। বেঁচে থাকলে লোভীদের এই ফিতনা এবং জুলুম দেখা তিনি নিজেই ঘৃণায় মুখ ফিরাই নিতেন। খোদা তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী, তাই উনাকে এই নোংরামি দেখতে হয় নাই। এই সৃষ্টিকর্তা তাকে আপনার রহমতের ছায়ায়, শহীদের মর্যাদায়, নিকটবর্তী সম্মানিত স্থানে অধিষ্ঠিত করেন আর আমাদের হকের পক্ষে অবিচল রাখেন। খালেদা জিয়া অমর হোক, ইনকিলাব জিন্দাবাদ। খালেদা জিয়ার মৃত্যুর দায় শেখ হাসিনা কখনো এড়াতে পারবে না। কত বড় একটা অভিশাপ, সবারই মৃত্যু হবে। যে সম্মানটা বেগম খালেদা জিয়া পেলেন, যে সম্মানটা জিয়াউর রহমান পেলেন, যে সম্মানটা তার বাবা পাননি, শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা কি নিজেও সেটা পাবেন? আজকে একটা কথা ভাবছি, যে দৃশ্য দেখলাম যখন জিয়াউর রহমান মারা গেছেন, সবাই বলে 81 সালে, তখন আমরা ছোট, আর এই প্রজন্মের অনেকেরই তখন জন্ম হয়নি। তো সেই স্মৃতি অল্প মনে আছে, কিন্তু পুরোটা নেই। কিন্তু আজকের এই দৃশ্য দেখলাম, একটা তরুণের প্রতি মানুষের ভালোবাসা, সেটাও দেখলাম কয়েকদিন আগে। আর আজকে বাংলাদেশের অন্যতম একজন নেত্রী, তার প্রতি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা দেখলাম। বিদায় চিরবিদায় কষ্টের, কিন্তু চিরবিদায় সম্মানের, চিরবিদায় শ্রদ্ধার, চিরবিদায় আবেগের, চিরবিদায় ভালোবাসার। আজকে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে সেই জানাজা, আর কোটি কোটি মানুষ টেলিভিশনে ঘন্টার পর ঘন্টা আজকে সকাল থেকে সেই দৃশ্য দেখেছে। আমি ভাবছি একটা কথা, যদি কেউ মনে কষ্ট না পান বলি, সেটা হলো যে কেন যেন মনে হয় রাজনৈতিক পট পরিবর্তন যতই আবার পরিবর্তন হোক না কেন, ধরে নিচ্ছি আমি যে এখন যে রাজনৈতিক বৈরিতা, যে অধ্যায়টা আমরা শেষ করলাম 5ই আগস্ট, সেটা তো কিছুটা অসম্পূর্ণ থাকলোই। কারণ বাংলাদেশের অপরাধ করেছে শেখ হাসিনা, তার দলবল, কিন্তু আওয়ামী লীগের নিবেদিত প্রাণ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তারা তো অপরাধ করেনি, কিন্তু তারাও আসামি। শেখ হাসিনার কারণে তারাও আজকে আসামি। তারাও বলতে পারে না আওয়ামী লীগের কথা, বলতে পারে না তাদের প্রিয় নেতা প্রয়াত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। কি দুর্ভাগ্য দেখেন, শেখ মুজিবুর রহমানের মৃত্যু হয়েছিল এরকম একটা নৃশংস পরিস্থিতির মধ্য দিয়ে। তাকে মানুষ শ্রদ্ধা, সম্মান কোনো কিছুই জানাতে পারেনি, কারণ যে পরিস্থিতির মধ্যে দিয়ে তার মৃত্যু হয়েছে, তখন সারা দেশের মানুষ ক্ষুব্ধ, বিরক্ত। গণতান্ত্রিক শাসন কিছুই নেই, একদলীয়, একতরফা বাকশালের একটা শাসন ব্যবস্থার মধ্য দিয়ে মানুষের মৌলিক মানবাধিকার, রাজনৈতিক অধিকার, কথা বলার স্বাধীনতা কিছুই নেই। তেমন পরিস্থিতিতে মৃত্যু মানুষের মধ্যে কোনো দাগ কাটেনি। ফলে ঘাতকরা যেভাবে মেরেছে, যেভাবে কবর দিতে চেয়েছে, সেভাবেই হয়েছে। তার বিদায়টা সম্মানের হয়নি। আজকে বেগম জিয়া বা তার আগের অবস্থানের কথা চিন্তা করেন, পূর্বসূরি যদি আপনি 3 প্রজন্মটা ধরি, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান, অন্যদিকে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় বা পুতুল। এই হিসাব করে দেখেন, স্বাধীনতা মুক্তিযুদ্ধের এত বড় অবদান সত্ত্বেও শেখ মুজিবুর রহমানের তার নিজের কারণেই, নিজের ভুল রাজনীতির কি পরিমাণ শিকার হলেন, যে তাকে শ্রদ্ধা বাংলাদেশের মানুষ করতে পারেনি। বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের যিনি স্থপতি, যার নেতৃত্বে বাংলাদেশের মানুষ সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশটা স্বাধীন করেছে, সেই অবদানটা শেখ মুজিবুর রহমানই ভুলিয়ে দিয়ে তার শেষের সেই স্বৈর শাসন, অবশাসনটাই সামনে এসছে এবং সেভাবেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুটা মর্মান্তিক, সমর্থনযোগ্য না, কিন্তু তার মানে এই না যে আমি 71-এর আগের কথা বলবো না, ঠিক ওই সময়টাই শেখ মুজিবুর রহমানের যে রাজনৈতিক অবস্থান ছিল, যে শাসন ছিল, সেটা সমর্থনযোগ্য, বরং সেটা নিন্দিত, সেটা একটা ফ্যাসিবাদী শাসনের একটা রূপ। দেখেন কিভাবে মিলে গেল। ঠিক তার কন্যা শেখ হাসিনা সেই ভুল থেকে শিক্ষা নেননি, তিনিও মনে করেছেন ওটাই আদর্শ, সেটাকে আরো পাকাপোক্ত ভাবে
তিনি এটা আজকে মানে প্রতিষ্ঠা করতে যে পরিস্থিতিটা এমন হয়েছে যে 15ই আগস্টের পরে আওয়ামী লীগের নেতাদের ঘরে ঘরে বাড়িতে বাড়িতে আগুন জ্বলেনি, কিন্তু একেবারে নির্বংশ হয়ে গেছে একটা দল। আজকে শেখ হাসিনা নীরবে নিভৃতে দিল্লিতে আছেন, নিশ্চয়ই বসে বসে আজকে তারই হাতের তৈরি বিভিন্ন চ্যানেলগুলো যেটাই দেখছেন সেখানেই দেখছেন যে খালেদা জিয়ার, তার চিরপ্রতিদ্বন্দ্বী খালেদা জিয়ার বন্দনা। সুপ্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন। তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।